বন্ধুরা, ওয়েলকাম টু আইডিয়াল এডুকেশন সেন্টার। আজ আমি আলোচনা করব ছুটি ছোট গল্পের বাকি অংশ নিয়ে। প্রথম অংশটি ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি, তার ভিডিও তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। প্রথম অংশটি দেখলে তাহলে তোমাদের এই অংশটি বুঝতে সুবিধা হবে। আশা করব তোমরা সবাই প্রথম অংশটি দেখে তারপরে এই অংশটি দেখবে। যাই হোক, প্রথম অংশে আমরা যা আলোচনা করেছিলাম একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেব। প্রথম অংশে আমরা দেখেছিলাম যে কাঠের গুড়ি নিয়ে খেলতে গিয়ে মাখনলাল অর্থাৎ ফটিকের ভাই সে পড়ে যায়, তারপর সে ফটিককে মারে এবং বাড়ি এসে মায়ের কাছে নালিশ করে। মা ফটিককে বকাঝকা করে। এদিকে কাঁচা পাকা গোঁফ ও চুলযুক্ত তার মামা এসে হাজির হয়। মামা বাড়িতে থাকে এবং মামা যাওয়ার আগে ফটিককে মামা বাড়িতে নিয়ে যাওয়ার কথা জানায়। তখন তার মা তাতে সম্মত হয় এবং ফটিক খুব উৎসাহিত হয় কলকাতায় মামা বাড়িতে যাবে বলে, এবং যাওয়ার আগে তার ভাইকে তার যে সমস্ত খেলার সরঞ্জাম ছিল সেগুলো দিয়ে যায়। এবং যখন সে মামা বাড়িতে পৌঁছায়, মামা বাড়িতে পৌঁছালে মামির অতটা কিন্তু ফটিকের আশাতে, 13 বছর বা 14 বছরের বয়স্ক ফটিকের আশাতে কিন্তু মামি অতটা আনন্দিত হয় না বা খুশি হয় না, বরং বিরক্ত হয় বা সে অনেকটা হিসাব করেই চলে, কারণ একটু একটু বাড়তি খরচ এবং বাড়তি এই বয়সের ছেলেকে নিয়ে নানান রকম দুশ্চিন্তা থেকে যায়, সেটা তার ফটিক কিন্তু মামির মধ্যে লক্ষ্য করে। এই পর্যন্তই কিন্তু আমরা প্রথম যে পার্ট বা ছুটি ছোট গল্পের যে প্রথম পার্ট, সেই পার্টে কিন্তু আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এবার আমরা বাকি অংশ আলোচনা করব। আমরা প্রথম অংশে যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে, অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজ দ্বিতীয় অংশ আমরা আলোচনা করব। দ্বিতীয় অংশে বলছে, মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটে ফটিকের সবচেয়ে বাজিত। অর্থাৎ মামির স্নেহহীন চক্ষে, অর্থাৎ মামি যে তাকে স্নেহ বা ভালোবাসছে না বা তার আশাটাকে মেনে নিতে পারছে না, সেটা কিন্তু সে খুব বুঝতে পারছে এবং তার মনের মধ্যে এটা কিন্তু খুব বাস্তব। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। অর্থাৎ মামি যদি তাকে কোনো কাজ করতে বলতো তাহলে সে অত্যন্ত উৎসাহ সহকারে সেই কাজটি করতো, যা বলতো তার থেকে বেশি করার চেষ্টা করতো। কিন্তু মামি তাকে তার কাজের উৎসাহ বন্ধ করে দিয়ে তাকে পড়তে বলতো, তখন তার একটু খারাপ লাগতো, পড়াটা অতটা পছন্দ করতো না, তার জন্য তার কাছে নিষ্ঠুর অবিচার বলে মনে হতো। ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। শহরে যেহেতু গ্রামের ছেলে গেছে, গ্রামে খোলামেলা জায়গা, বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা করতে পারতো, ছোটাছুটি করতে পারতো মাঠে, কিন্তু শহরে বদ্ধ ঘর, একটা ঘরের মধ্যেই সবসময় থাকতে হয়। তাই তার বারবার সেই গ্রামের কথা অর্থাৎ তার বাড়ির কথা মনে পড়ছিল। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া ভো ভো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া তাহার সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহা নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। অর্থাৎ শহরে মামার বাড়িতে বসে তার কিন্তু সেই গ্রামের কথাগুলো মনে পড়ছে। গ্রামের যে বর্ণনাগুলো আমরা এখানে পাচ্ছি সেগুলো একটু জেনে নেব। সে কি করতো, প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া ভো ভো শব্দে ওড়াতো আর তাইরে নাইরে নাইরে না করে গান গাইতো নিজের মনের মতো। অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়ানো মানে হচ্ছে সে কোনো কাজহীন ভাবে ঘুরে বেড়াতো, অর্থাৎ কোনো কাজ করতো না, সারাদিন ঘুরে বেড়াতো নদীর তীরে। স্রোতস্বিনী বলতে সেই নদীর কথা বলা হচ্ছে, সংকীর্ণ মানে সরু সরু নদীতে সে সাঁতার কাটতো, দলবল নিয়ে ঘুরে বেড়াতো,
আবার মনে পড়ছে তার সেই অত্যাচারিণী অবিচারিণী মা, যে তাকে অহর্নিশি মানে হচ্ছে দিন রাত্রি তাকে বকাঝকা করতো, সেই সব কিন্তু তার অর্থাৎ ফটিকের মামা বাড়িতে বসে মনে পড়ছে। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটানা দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। অর্থাৎ জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার একটা অন্ধ ইচ্ছা তার জাগত, কেবল একটানা দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন তার কিন্তু মনের মধ্যে জেগে উঠত। আর লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে অর্থাৎ একটু লজ্জা বোধ ছিল, শঙ্কিত মানে ভয় ছিল, শীর্ণ মানে রোগা, দীর্ঘ মানে বড়, অসুন্দর মানে দেখতে ভালো নয়, বালকের অন্তরে অর্থাৎ ফটিকের কথা বলা হচ্ছে এখানে, কেবলই আলোড়িত হইতো এই মা মা ক্রন্দন, অর্থাৎ মা মা বলে সে একটা মনের মধ্যে কান্না অনুভব করতো, অর্থাৎ গ্রামের পরিবেশ, মায়ের কথা মনে পড়ে তার কিন্তু খারাপ লাগতো। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। ফটিকের কথা বলা হচ্ছে, সে কিন্তু অতটা অমনোযোগী ছিল না, পড়াশোনায় নির্বোধ টাইপের ছিল। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করিয়া চাহিয়া থাকিত, অর্থাৎ তার পড়াশোনা ভালো লাগতো না, সবসময় গ্রামের কথা মনে পড়তো, তাই সে হা করে থাকতো। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারকান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত, অর্থাৎ মাস্টার মশাই যখন মারতো তখন সে গাধার মতন সেটাকে সহ্য করে নিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইতো তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত, অর্থাৎ ছুটির সময় সে কিন্তু বা টিফিনের সময় যখন সবাই খেলতো তখন সে জানলার কাছে গিয়ে দূরের বাড়ির ছাদগুলো দেখতো। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। অর্থাৎ যখন দুপুরবেলা রোদের মধ্যে কোনো একটা ছাদের মধ্যে একটা দুটো ছেলে মেয়ে খেলাধুলা করতো কিছুক্ষণের জন্য, সেটা দেখে কিন্তু তার মনের মধ্যে, চিত্ত বলতে মন, মনের মধ্যে একটা অধীর হইয়া উঠতো, অর্থাৎ তার খেলার ইচ্ছা জেগে উঠতো বা গ্রামের কথা মনে পড়তো। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক। অর্থাৎ একটু সাহস করে সে মামাকে জিজ্ঞেস করলো মার কাছে কবে যাবে। মামা বলল যে স্কুলের ছুটি হোক তারপর। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি, অর্থাৎ কার্তিক মাসে যে পুজোর ছুটি সেটা কিন্তু এখনো অনেক দেরি আছে। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। অর্থাৎ এমনিতে তার সহজেই পড়াশোনা মুখস্থ হতো না, তারপরে বই হারিয়ে সে কিন্তু একেবারে নাচার বলতে এখানে তার অবস্থা খুব খারাপ হয়ে পড়লো আর কি, পড়াশোনা একদমই করতে পারছে না। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। অর্থাৎ তার যে মামার ছেলেরা ছিল সেই মামার ছেলেরা কিন্তু তাকে ভাই বলে পরিচয় দিতে লজ্জাবোধ করত, কারণ কিছুই পারতো না, প্রতিদিন মার খেত, বকাঝকা শুনতো মাস্টারের কাছে, তার জন্য। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অর্থাৎ ইহার কোনো অপমানে বলতে ফটিকের যদি কোনো অপমান করা হতো ফটিককে, তাহলে এই বালকরা অর্থাৎ মামার ছেলেরা কিন্তু আরো বেশি আনন্দ প্রকাশ করত, অর্থাৎ তাদের কেউ নয় এরকম ভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো বা তার অপমানে তারা আনন্দিত হতো বা আনন্দ প্রকাশ করত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামির কাছে গিয়ে একদিন গিয়ে বলল বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তি রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে,
বলছে ভালো করেছে, একটু ব্যঙ্গ সুরে বলে এবং বলে যে আমি মাসে মধ্যে 5 বার তোমাকে বই কিনে দিতে পারবো না। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। সে যে পরের অর্থাৎ মামার পয়সা নষ্ট করছে এইটা তার মনে হওয়াতে সে কিন্তু মায়ের প্রতি খুব অভিমান তার হলো। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। নিজের হীনতা অর্থাৎ না পারা, অর্থাৎ পড়াশোনা পারে না, এবং দৈন্য অর্থাৎ দারিদ্রতার জন্য সে মাটির সঙ্গে মিশে গেল, অর্থাৎ সে নিজেকে অপমানিত বা লজ্জিত বোধ করতে লাগলো। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। অর্থাৎ বয়স যতই 13 বছর হোক না কেন, সে কিন্তু উপলব্ধি করতে পারছে মামি যদি আমার এখন জ্বর হয় বা শরীর খারাপ হয় তাহলে মামি সেটাকে উপদ্রব বা জ্বালাতন বলে মনে করবে, তা সে একটা বিরক্ত বোধ করবে, সেটা কিন্তু সে মনে মনে উপলব্ধি করতে পারছে। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। অর্থাৎ এই পরিস্থিতিতে অকর্মণ্য নিজেকে বলছে, কারণ কোনো কাজের না, পড়াশোনা পারে না, নির্বোধ বলতে বোকা, যেহেতু পড়াশোনা ভালো না তার জন্য বলছে। এরকম পরিস্থিতিতে একমাত্র মাই কোনো সন্তানকে ভালোবাসতে পারে, বাকিরা কেউ কিন্তু কখনো সেইভাবে ভালোবাসবে না। এই জন্য এই আশা করাটাও তার কাছে লজ্জার বলে মনে হলো। পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশম্বর বাবু পুলিশে খবর দিলেন। পরের দিন সকালবেলা কিন্তু ফটিককে আর পাওয়া যাচ্ছে না বলে সবাই খোঁজাখুঁজি করছে বৃষ্টির মধ্যে ভিজে, এবং বিশম্বর বাবু লাস্টে না পেরে পুলিশে খবর দিল। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে যে কোন দিন সকাল থেকে পাওয়া যাচ্ছিল না, কি মাস ছিল সেটা, এবং কেন সে বাড়ির থেকে চলে গেল বা পাওয়া যাচ্ছিল না, এবং বই হারিয়ে ফেলেছি এ কথা কেন মামিকে বলেছিল এবং তার রিয়াকশনটা কি ছিল, কেন মামার ছেলেরা তার ফটিকের সঙ্গে সম্বন্ধ বা সম্পর্ক প্রকাশ করতে লজ্জাবোধ করত, এবং কেন ফটিকের অপমানে তারা আমোদ প্রকাশ করত। এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে, ফটিকের চরিত্র আসতে পারে, ছোট ছোট অনেক কিন্তু প্রশ্ন রয়েছে। কখন তার মাথা ব্যথা করতে লাগলো, রাত্রেবেলা তার মাথা ব্যথা করিতে লাগিল, এবং মাথা ব্যথা করা বা শিরশির করার কারণে বা জ্বর আসতে পারে, বুঝতে পেরে সে কি মনে মনে ভেবেছিল মামি সম্পর্কে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু আসতে পারে। যখন শহরে গেছিল, শহরে একা ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় থাকার সময় তার গ্রামের কোন কোন জিনিসগুলো মনে পড়তো, এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশম্বর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। অর্থাৎ সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসলো বিশম্বর বাবুর বাড়ির সামনে, এবং তখন কি হচ্ছে, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, রাস্তায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে আর কি। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশম্বর বাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, আপাদমস্তক বলতে মাথা থেকে পা পর্যন্ত, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশম্বর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। তাহলে কারা ফটিককে মামাবাড়িতে দিয়ে গেল, এবং যখন মামাবাড়িতে দিয়ে গেল ফটিককে পুলিশ, তখন তার অবস্থা কেমন ছিল, পোশাক আশাক, এইরকম বর্ণনা কিন্তু আসতে পারে। মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। মামি তখন তাকে এই মামাকে বলল যে পরের ছেলেকে নিয়ে কেন এত দুর্ভোগ করতে হবে, ওকে বাড়ি পাঠিয়ে দাও।
তোমরা কিন্তু মনে রেখো বন্ধুরা যে দ্বিতীয় সেমিস্টারে কিন্তু তোমাদের সব এমসিকিউ থাকবে না, এসএকিউ থাকবে এবং সেই সঙ্গে কিন্তু বড় প্রশ্ন থাকবে। তাই তোমাদেরকে কিন্তু এটা ডিটেলসে পড়তে হবে এবং বড় প্রশ্ন কি কি হতে পারে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্রস্তুত করে রাখো, এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার উত্তর সহ আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এবং কি কি শর্ট প্রশ্ন, প্রত্যেকটা লাইনে কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকতে পারে, সেটা কিন্তু তোমরা ভালোভাবে পড়ে মুখস্থ রাখো, কারণ এক্ষেত্রে কিন্তু তোমরা অপশন পাবে না, এসএকিউতে কিন্তু কোনো অপশন থাকে না, তাই তোমাদের ভালো করে মনে রাখতে হবে। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই, এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন। অর্থাৎ স্বাভাবিক, কারণ এই সারাদিন একটা পরের ছেলেকে পাওয়া যাচ্ছে না, এটা দুশ্চিন্তা তো হওয়ারই কথা। মামি সারাদিন খায়নি, নিজের ছেলে মেয়েকে ছেলেদের সঙ্গে খিটখিট করেছে। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। অর্থাৎ ফটিক কোথায় যাচ্ছিল? মায়ের কাছে যাচ্ছিল। কারা ফিরিয়ে এনেছে? না, পুলিশ তাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। অর্থাৎ জ্বর অনেক বেড়ে গেল ফটিকের, এবং সে সারা রাত ধরে ভুল বকতে শুরু করলো। প্রলাপ বলতে ভুল বকা। বিশম্বর বাবু চিকিৎসক লইয়া আসিলেন, ডাক্তার নিয়ে আসলো। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? অর্থাৎ সে ভুল বকা শুরু করেছে এবং হতবুদ্ধিভাবে একটু তাকিয়ে কোনো রকমে চোখটা মেলে মামার কাছে জিজ্ঞেস করলো, মামা কি আমার ছুটি হয়েছে? অর্থাৎ বাড়ি যাওয়ার জন্য সে কিন্তু তার মন কিন্তু খুব ব্যাকুল হয়ে উঠেছে। এই শহরের বদ্ধ পরিবেশে ফটিক কিন্তু আর মন টেকাতে পারছে না, কারণ খোলামেলা পরিবেশে ছোটাছুটি করে বেড়ানো ছেলে কিন্তু কখনো এই শহরের বদ্ধ পরিবেশে থাকতে পারে না, তাই তার মন কিন্তু খুব ব্যাকুল হয়ে উঠেছে বাড়ি যাওয়ার জন্য। তাই সে ছুটির প্রতীক্ষা বা ছুটির কথা জিজ্ঞেস করছে। বিশম্বরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। অর্থাৎ তার অতীতের কথাগুলো মনে পড়ছে, জ্বরের মধ্যে সে কিন্তু ভুল বকা শুরু করছে এবং সেই মা তাকে মারছে এবং সে বলছে যে মা মারিস না, আমি কোনো দোষ করিনি, সেই সমস্ত কথা কিন্তু সে তার জ্বরের মধ্যে ভুল বকা শুরু করেছে। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যালফাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। অর্থাৎ কারুর আসার অপেক্ষায় সে কিন্তু ফ্যালফাল করে ঘরের চারদিকে চেয়ে রয়েছে। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল, এবং কাউকে দেখতে না পেয়ে, যার আশা করছিল তাকে দেখতে না পেয়ে সে কিন্তু দেয়ালের দিকে মুখ ফিরে আবার শুয়ে পড়ল। বিশম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। অর্থাৎ বিশম্বরবাবু কিন্তু বুঝতে পারলো যে ফটিক তার মাকে খুঁজছে, তাই সে তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল যে তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। অর্থাৎ ফটিকের অবস্থা খুবই খারাপ, জ্বর কমছে না বলে ডাক্তারও চিন্তিত হয়ে গেল। বিশম্বর বাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিকের মাথার কাছে বসে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তার মামা, তার বোন অর্থাৎ ফটিকের মায়ের কথা চিন্তা করছে যে কখন ফটিকের মা আসবে। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে এ এ না। অর্থাৎ সে কিন্তু জ্বরের মধ্যে ভুল বকছে, কি বলছে? এক বাও মেলে না, দো বাও মেলে এ এ না, এরকম ভাবে সে কিন্তু ভুল বকছে। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ সুরে জল মাপিতেছে, এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। অর্থাৎ যখন সে মামাবাড়িতে আসছিল কলকাতায়, স্টিমারে কিছুটা এসছিল, সেই স্টিমারের যে খালাসিরা তারা জল যখন মাপতো, সেই জল মাপার
তারা সুর করে কিন্তু এই কথাগুলো বলতো, অর্থাৎ এক বাও মেলে না, দো বাও মেলে এ না, এই কথাগুলো কিন্তু ফটিকের এখন মনে পড়ছে এবং সে সেগুলো জলের মধ্যে বকছে বা বলছে আর কি, আওড়াচ্ছে, তাদেরকে অনুকরণ করছে, অর্থাৎ সেই খালাসিদের অনুকরণ করে সেই কথাগুলো মৃদুস্বরে বলছে। এমন সময়ে ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। অর্থাৎ ফটিকের মা খুব স্পিডে এসে ঘরের মধ্যে প্রবেশ করে উচ্চস্বরে কান্নাকাটি শুরু করলো, দুঃখ প্রকাশ করলো। বিশম্বর বহু কষ্টে তাহার শোকাচ্ছ্বাস নিবৃত করিল, অর্থাৎ তার যে দুঃখ কান্না সেটা বন্ধ করলো বিশম্বর বাবু। তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক সোনা মানিক আমার। তার মা কিন্তু অর্থাৎ বিছানার সামনে গিয়ে আশ্রে পড়ে উচ্চস্বরে ডেকে বলছে, ফটিক সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, ফটিক উত্তর দিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক বাপধান রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। অর্থাৎ ফটিক কিন্তু এই কথার মধ্য দিয়ে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ তার জীবন থেকে সে ছুটি নিয়ে নেয়। এই যে শহরে আসা বদ্ধ জীবন তার কিন্তু একেবারেই সহ্য হয়নি, দম বন্ধ হয়ে আসার মতন উপক্রম, সেই পরিস্থিতিতে তার জ্বর এসে যায় এবং লাস্টে সে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং ছুটির অপেক্ষায় ছিল। সেই ছুটিটা কিন্তু সে জীবন থেকেই একেবারে নিয়ে নিল চিরদিনের জন্য। এই গল্পটা কিন্তু একটা করুণ, বিষাদময়, দুঃখময় কিন্তু একটা গল্প বা ছোট গল্প। এখানে খুবই কষ্ট, বিরহ বা বেদনাদায়ক একটা পরিণতি আমরা গল্পের শেষে দেখলাম, যেটা আমাদের কাছে, পাঠকদের কাছে বা তোমাদের কাছে কিন্তু খুব একটা আনন্দের নয়, এটা কিন্তু সকলের কাছে একটা দুঃখের। যাই হোক, এই গল্পটি থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে, আমি যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং আর যে সমস্ত প্রশ্নগুলো এখান থেকে হতে পারে সেই প্রশ্ন, সমস্ত ধরনের এসএকিউ এবং বড় প্রশ্ন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ডিটেলসে আলোচনা করে দেব, যে কোনগুলো তোমরা পড়বে, কোনগুলো পড়বে না, কোনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, এবং তার উত্তর বা কিভাবে তোমরা লিখবে সেই সমস্ত নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামীতে এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক আলোচনা, সংবাদ বা অন্যান্য তথ্য পাওয়ার জন্য। এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না। আজকের মতো এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।